ফাঁসির দড়ির সামনে ঝুলছে জেনেও দিল্লির আরামদায়ক বিলাসী জীবন ছেড়ে কেন স্বেচ্ছায় বাংলাদেশের অন্ধকার কারাগারে আসতে চাইছেন তিনি? যে নেত্রী ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে পেছনের দরজা দিয়ে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়েছিলেন, তিনিই কি এখন বীর দর্পে রাজকীয় প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে সরাসরি আদালতে আত্মসমর্পণ করার যে ঘোষণা দিয়েছেন তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ভূকম্পনের সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যার মাথার উপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার রায় ঝুলছে, শত শত হত্যা মামলার খাড়া রয়েছে, তিনি হঠাৎ এত সাহসী হয়ে উঠলেন কিভাবে? এটি কি কেবলই একটি রাজনৈতিক প্রোপাগান্ডা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ভূ রাজনৈতিক চাল ও কূটনৈতিক সমঝোতা? ক্ষমতার দাবার বোর্ডে এটি কি নতুন কোনো চাল, যার প্রভাব পড়তে যাচ্ছে দেশের প্রতিটি সাধারণ মানুষের উপর? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ডুব দিতে হবে এক আকস্মিক ঘটনার ভেতরের জটিল সমীকরণে। টানা দীর্ঘ 17 বছর বাংলাদেশের শাসনদণ্ড একক হাতে ধরে রাখার পর 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া হাসিনার হঠাৎ করে দেশে ফেরার সিদ্ধান্ত মোটেও সাধারণ কোনো বিষয় নয়। রয়টার্সের সাথে দীর্ঘ প্রায় 1 ঘণ্টাব্যাপী টেলিফোন আলাপে 78 বছর বয়সী শেখ হাসিনা নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা একেবারে স্পষ্ট করেছেন। কিন্তু কি সেই ভবিষ্যৎ পরিকল্পনা? ফাঁসির দড়ি কি এত সহজে বরণ করে নেবেন হাসিনা? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন, এবং শুধু তিনিই ফিরছেন না, সাথে নিয়ে ফিরছেন দলের অন্যান্য শীর্ষ নেতাদের। সরাসরি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন তিনি। দেশে ফিরলে তার পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে সে বিষয়ে তিনি নিজেও বেশ সচেতন। সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন যে দেশে ফেরার পর প্রশাসন তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পারে, এমনকি তার জীবনের ওপর বড় ধরনের হুমকিও নেমে আসতে পারে, তাকে ফাঁসি দেওয়া হতে পারে। যে কোনো চরম পরিস্থিতির মুখোমুখি হবার আশঙ্কা জেনেও তার এই অনড় অবস্থান রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে বাস্তবতার জমিনে দাঁড়িয়ে এই ঘোষণার চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যায়, শেখ হাসিনা চাইলেই হুট করে বাংলাদেশে ঢুকে যেতে পারবে না। দেশ ছাড়ার সময় তার কাছে যে সরকারি লাল পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল তা পরবর্তী সময়ে বাতিল করে দেওয়া হয়েছে। এর অর্থ হলো এই মুহূর্তে তার কাছে বৈধ কোনো ভ্রমণ নথি বা পাসপোর্ট নেই, এবং তিনি আক্ষরিক অর্থে একজন রাষ্ট্রহীন মানুষের মতো ভারতে অবস্থান করছেন। এমতাবস্থায় তাকে দেশে ফিরতে হলে বর্তমান সরকারের কাছে একটি ট্রাভেল পাসের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। যে নেত্রী 15 বছর ধরে দেশটাকে নিজের একক সম্পত্তি ভেবে শাসন করেছেন, আজ তাকেই দেশে ফেরার জন্য বর্তমান প্রশাসনের অনুমতির উপর নির্ভর করতে হচ্ছে। কি এক নিয়তি! সরকার যদি তাকে সেই ট্রাভেল পাস মঞ্জুর করে, তবে দেশে ফেরা মাত্রই বিমানবন্দর বা স্থলবন্দর থেকেই তাকে সোজা গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হবে। কারণ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন একজন দণ্ডপ্রাপ্ত পলাতক অপরাধী হিসেবে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়। আইনি দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনার এই আত্মসমর্পণ এবং পরবর্তী লড়াইয়ের পথটি বেশ কঠিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাজার রায় এসেছে। আইনের সাধারণ নিয়ম অনুযায়ী রায়ের 30 দিনের মধ্যে আপিল করার বিধান থাকলেও পলাতক অবস্থায় সুপ্রিম কোর্টে আপিল করার কোনো সুযোগ থাকে না, এবং সেই সময়সীমাও ইতিমধ্যে পার হয়ে গেছে। তবে দেশের সংবিধানে প্রাকৃতিক ন্যায় বিচারের যে ধারণা রয়েছে, সেই সুযোগটি হয়তো তার আইনজীবীরা নেওয়ার চেষ্টা করবেন। তিনি যদি দেশে ফিরে আত্মসমর্পণ করে কারাগারে যান, তবে আদালতের কাছে নতুন করে আপিলের আবেদন করা হতে পারে। আদালত যদি মনে করে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত, তবেই হয়তো সাময়িকভাবে তার দণ্ড স্থগিত করে নতুন করে শুনানি হতে পারে।
ইতোমধ্যে যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়ে তিনি এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছেন, যা প্রমাণ করে যে তিনি বাইরে থেকে একটি আইনি লড়াইয়ের ছক কষছেন। কিন্তু কেন তিনি এই মরণ কামড় দিতে চাইছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক মাস্টার প্ল্যান। গত 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ আক্ষরিক অর্থেই একটি চরম নেতৃত্ব সংকটে পড়ে এতিম দলে পরিণত হয়েছে। দলের শীর্ষ সারির নেতারা হয় কারাগারে, নয়তো গভীর আত্মগোপনে, আর বাকিরা দেশ ছেড়ে পালিয়েছেন। তৃণমূলের কর্মীরা চরম হতাশা, আতঙ্ক আর অস্তিত্ব সংকটে দিন কাটাচ্ছেন। শেখ হাসিনা ভালো করেই বুঝতে পেরেছেন যে তিনি যদি বছরের পর বছর দিল্লিতে বসে থাকেন তবে দলটির নাম ইতিহাস থেকে চিরতরে বিলীন হয়ে যাবে। সম্প্রতি ভার্চুয়ালি বিভিন্ন সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে তার গোপন বৈঠকের খবরও সামনে এসেছে। দলটিকে পুনরুজ্জীবিত করতে হলে তাকে একটি ত্যাগের নাটক সাজাতে হবে। বিদেশে নির্বাসিত নিষ্ক্রিয় জীবনের চেয়ে দেশের মাটিতে বন্দী থাকা রাজনৈতিকভাবে অনেক বেশি লাভজনক হতে পারে। তিনি যদি দেশে এসে গ্রেপ্তার হন তবে সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা নতুন করে মাঠে নামার একটি আবেগঘন ইস্যু খুঁজে পাবে। নেত্রীকে মুক্ত করতে হবে, এই স্লোগান তুলে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করবে। অর্থাৎ নিজের কারাবরণকে পুঁজি করে তিনি দলের মরা গাঙে জোয়ার আনতে চান, যাতে যে কোনো মূল্যে আগামী নির্বাচনে দলটিকে টিকিয়ে রাখা যায়। এই পুরো নাটকের পেছনে প্রধান অনুঘটক হল ভারত। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারত এখন শেখ হাসিনাকে নিয়ে চরম ভূ রাজনৈতিক অস্বস্তিতে আছে। দিল্লির নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশের বর্তমান নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে এবং নিজেদের দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করতে অত্যন্ত আগ্রহী। ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ, তিস্তা মহাপরিকল্পনা কিংবা মোংলা বন্দর ব্যবহারের মতো বিশাল ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ ভারতের জড়িয়ে রয়েছে। এমনকি বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের সাথে ভারতের বোঝাপড়ার বিষয়টিও এখন বেশ সংবেদনশীল। এমন অবস্থায় ভারত চাইছে বর্তমান সরকারের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে, আর তা করতে হলে শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে সরানো জরুরি। পুরনো বন্ধুত্বের খাতিরে ভারত তাকে সরাসরি বের করে দিতে পারছে না। আবার নিজের দেশে আশ্রয় দিয়ে রাখাও দিল্লির জন্য একটি আন্তর্জাতিক কূটনৈতিক গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই শেখ হাসিনা যদি নিজের ইচ্ছায় দেশে ফেরার কথা বলেন তবে সেটি ভারতের জন্য হবে সবচেয়ে বড় স্বস্তির কারণ। তলে তলে কোনো গোপন কূটনৈতিক বোঝাপড়ার অংশ হিসেবেই কি এই নীরবতা বজায় রাখা হচ্ছে তা নিয়ে সন্দেহ কিন্তু থেকেই যায়। শেখ হাসিনার এই আকস্মিক প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র শঙ্কা রয়েছে। বর্তমান সরকার যখন দেশে অর্থনৈতিক সংকট কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দিন রাত কাজ করছে, ঠিক তখন এই ধরনের ঘোষণা পরিস্থিতিকে নতুন করে ঘোলাটে করে তুলতে পারে। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এই ঘোষণায় নতুন করে চাঙ্গা হয়ে ওঠার চেষ্টা করলে রাজনৈতিক বিভাজন ও সংঘাত উস্কে যাওয়ার একটি বড় আশঙ্কা তৈরি হয়। শেখ হাসিনা যেহেতু বলেছেন অন্য শীর্ষ নেতারাও তার সাথে একযোগে আত্মসমর্পণ করবেন, তাই এই বিশাল সংখ্যক হাই প্রোফাইল নেতার আদালতে আগমন বিচার ব্যবস্থা এবং প্রশাসনের ওপর একটি নজিরবিহীন চাপ সৃষ্টি করবে। রাস্তায় আবার কোনো সংঘাত, পাল্টাপাল্টি শোডাউন বা বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটে কিনা তা নিয়ে দেশের সচেতন নাগরিকরা বেশ উদ্বিগ্ন। একটি রাষ্ট্র যখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন পুরাতন নেতৃত্বের এই আকস্মিক পদক্ষেপে প্রশাসনকে এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে পড়তে হবে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এত বড় এবং বিস্ফোরক একটি ঘোষণার পরেও সংশ্লিষ্ট পক্ষগুলোর নীরবতা। রয়টার্সের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি। প্রশাসন হয়তো পুরো বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তাড়াহুড়ো করে কোনো মন্তব্য করতে চাচ্ছে না। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চুপ রয়েছে। ঢাকা এবং দিল্লির এই রহস্যময় নীরবতা পুরো পরিস্থিতিকে আরও বেশি কুয়াশাচ্ছন্ন করে তুলেছে। এখন পুরো দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ আগামী ডিসেম্বরের দিকে। ওই নির্দিষ্ট সময়ে সত্যিই কি হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের সাহস দেখাবেন, নাকি এটি কেবলই দলের ঝিমিয়ে পড়া কর্মীদের মনোবল ধরে রাখার একটি সাময়িক রাজনৈতিক স্ট্যান্ড বা কৌশল? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানান।